আজকে আমরা তোমাদের যে ফিনান্সিয়াল মানে অ্যাকাউন্টিং থ্রি যে সাবজেক্টটা আছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং থ্রি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং থ্রি আজকে আছে পড়াবো রুটিনে। প্রথম দুটো ইউনিট অর্থাৎ তোমার শেয়ার সংক্রান্ত, অর্থাৎ কোম্পানি ইস্যু অফ শেয়ার, ডিবেঞ্চার্স, প্রেফারেন্স শেয়ার, বাইব্যাক শেয়ার, এই সমস্ত যে জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে প্রথম ইউনিটটা আমি পড়াবো। আর তারপর যেটা আছে কোম্পানি অ্যাকাউন্ট, এটা আমি পড়াবো। আর বাকিগুলো সব তোমাদের সুমন্ত স্যার পড়াবে। ঠিক আছে? চলো আজকে শুরু করা যাক। আজকে আমরা প্রথম যেটা স্টার্ট করবো, দেখো, অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল অ্যান্ড ডিবেঞ্চার্স, ইউনিটটার নাম আছে না, ইউনিট ওয়ানে অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল অ্যান্ড ডিবেঞ্চার্স। এবার দেখো, তোমার এখানে যেটা আছে এক ধাপ থেকে আমরা পড়ে পড়ে যাব। প্রথম আছে ইস্যু, ফরফিচার, রি ইস্যু অফ ফরফিচার শেয়ার, এর কনসেপ্ট বলেছে, পারপাস বলেছে, তারপর হচ্ছে বুক বাইন্ডিং জিনিসটা কি বলেছে, ইস্যু অফ রাইট শেয়ার, বোনাস শেয়ার, বাইব্যাক অফ শেয়ার, রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, হচ্ছে ইস্যু অ্যান্ড রিডেমশন অফ ডিবেঞ্চার্স, তারপর আন্ডাররাইটার শেয়ার কাকে বলে, ডিবেঞ্চার্স কাকে বলে, রুলস ডিবেঞ্চার্স অফ দ্য আন্ডাররাইটারে কি, এই সমস্ত যে সিলেবাসটা আছে এটা তোমাদেরকে আমি পড়াবো। তো এখন আমি স্টার্ট করতে চলেছি। তোমাদের দেখো, অনেকেই হয়তো জানো, অনেক কিছু জানো, অনেক কিছু জানো না। যে যেটাই জানো খুবই ভালো, না জানলে শিখে নাও, আর যারা জানো তারা আরেকবার রিভাইজ করে নাও। দেখো, প্রথম বলছে কোম্পানি। আমরা যেটা পড়বো হচ্ছে সমস্ত জিনিসটাই কোম্পানি অ্যাকাউন্ট, কোম্পানি যে অ্যাক্ট হচ্ছে 2013, কোম্পানি অ্যাক্ট 2013 অনুযায়ী আমরা পড়বো। প্রথমেই বলেছে মিনিং অফ কোম্পানি। প্রথমেই বলছে মিনিং অফ কোম্পানি, এই জিনিসটা কি বলছে, এ কোম্পানি, মন দিয়ে শোনা একদম, প্রত্যেকটা কথা আমার লেখা আছে ইংলিশে কিন্তু আমি বলবো বাংলায়, রেকর্ড হচ্ছে, রেকর্ডিংটা দিয়ে দেবো, যার যখন লেখার ইচ্ছা হবে বাংলায় বসে বসে রেকর্ডিং শুনে শুনে লিখবে। এখন লিখতে যেও না, তাহলে পরে বুঝতে পারবে না। আমি যেটা বোঝাচ্ছি সেটা ভালো করে বোঝো, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, একবার জিজ্ঞাসা করবে বলে দেবো, দুবার জিজ্ঞাসা করবে বলে দেবো, 100 বার জিজ্ঞাসা করলে বলে দেবো, কিন্তু জিজ্ঞাসা করবে অন্তত। দেখো, প্রথম বলছে মিনিং অফ কোম্পানি। কোম্পানি বলতে আমরা কি বুঝি? দেখো, প্রথম বলছে এ কোম্পানি ইজ অ্যান অ্যাসোসিয়েশন অফ পার্সন। অ্যাসোসিয়েশন মানে কি? একটা যৌথ, একটা হচ্ছে যৌথ ব্যক্তি। কোম্পানিকে আমরা একটা যৌথ ব্যক্তি বলি। 2 নম্বর পয়েন্টে কি বলছে, ইট হ্যাজ লিগ্যাল স্ট্যাটাস। লিগ্যাল মানে কি? আইনি মর্যাদা। এর একটা আইনি মর্যাদা আছে। ইন্ডিপেন্ডেন্ট অফ ইটস ওনার, যেটা ওদের যে মালিক অর্থাৎ কোম্পানির যে মালিক তার থেকে আলাদা। অর্থাৎ কোম্পানির একটা লিগ্যাল মর্যাদা আছে বা আইনি মর্যাদা আছে, এবং যেটা কোম্পানির মালিকের থেকে আলাদা। তারপর কি বলছে, এ কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল পারসন ক্রিয়েটেড বাই ল, মানে আইন স্যার দ্বারা আপনার তৈরি। কথাগুলো ব্রেক। বলো, কে বলছো? স্যার কি আপনার কথাগুলো ব্রেক হচ্ছে। কে কি বলছো? স্যার বলো। কথাগুলো আপনার ব্রেক হচ্ছে, শুনতে পাচ্ছি না। তোমার নেটওয়ার্কটা সমস্যা আছে, তুমি একবার হ্যাঁ স্যার, রিফ্রেশ করে কথাগুলো নাও। আপনার কেটে কেটে আসছে, শুনতে পাচ্ছি না। হ্যাঁ গো, তোমার নেটওয়ার্কটা সমস্যা আছে, একবার রিফ্রেশ করে নাও। বাকিদের সমস্যা হচ্ছে, কথা শুনতে অসুবিধা হচ্ছে? ওকে। না স্যার। তার মানে ওর নেটওয়ার্কটা প্রবলেম আছে, তুমি একবার রিফ্রেশ করে নাও। আর যারা ভিডিও অন করে রেখেছো ভিডিওটাকে অফ করে দাও, মাইকটাকে মিউট করে দাও, যখন কথা বলার দরকার হবে বলবে। ঠিক আছে? দেখো, আবার বলছি, এ কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল পারসন ক্রিয়েটেড বাই ল। আর্টিফিশিয়াল পারসন মানে কৃত্রিম ব্যক্তি, যেটা ল মানে আইন দ্বারা তৈরি। অর্থাৎ কোম্পানিকে আমরা বলি না যে কোম্পানির একটা নিজস্ব সত্তা আছে, কোম্পানির সত্তা মানে কি, ওকে একটা ব্যক্তি বলে আমরা ধরি। কোম্পানির মালিক এবং কোম্পানির যে নিজে, এই দুটোকে আমরা আলাদা বলি। কোম্পানির মালিক যদি একটা ব্যক্তি হয়, কোম্পানিও নিজেও একটা ব্যক্তি, সেটাকে বলছি আমরা কৃত্রিম ব্যক্তি বা আর্টিফিশিয়াল পারসন। তারপর দেখো, বলছে হ্যাভিং সেপারেট এন্টিটি উইথ এ পারপিচুয়াল সাকসেশন অ্যান্ড কমন সিল। মানে কোম্পানির কি আছে, একটা সেপারেট মানে আলাদা অস্তিত্ব আছে। কোম্পানির একটা আলাদা অস্তিত্ব আছে, এবং যেটা অনন্তকাল ধরে চলবে, কোনোদিন শেষ হয়ে যাবে না,
এইরকম ধরে নেওয়া হয়, এবং যার একটা কমন সিল আছে, সিল আর বলছে স্ট্যাম্প দিয়ে দাও, ওই সিল আছে একটা। বলো মিনিং অফ কোম্পানি যেটা বললাম, কে বুঝতে পারোনি বলো, যদি বুঝতে না পারো আবার বলবো। স্যার একবার বলে দিন। আর কে বুঝতে পারোনি বলো। স্যার আরেকবার বলে দিন। হ্যাঁ অবশ্যই বলবো। দেখো বলছে কোম্পানি কাকে বলে, এটা ইংলিশে লেখা আছে, আর আয়ার জন্য খুব সুবিধা হবে, হুবহু এটা লিখে দেবে, 5 থাকলে 5 পাবে। এই যে কথাগুলো হ্যাঁ, লেখা আছে স্যার। কোনো বইয়েতে পাবেন, 100% গ্যারান্টি দিতে কোনো বইয়েতে পাবেন, এটা অনেক কষ্ট করে লেখা এগুলো। দেখো আর এরকম প্রেজেন্টেশনও তোমাদেরকে কেউ দিতে পারবে না, আমি কেন, মানে তোমাদের গোটা বর্ধমান ইউনিভার্সিটি কেউ দিতে পারবে, আমি লিখে দিতে পারি। এক একটা স্লাইড তৈরি করতে আমার 2 ঘন্টা করে লাগে, একটা স্লাইড তৈরি করতে 2 ঘন্টা, তাহলে আজকে আমার 12টা স্লাইড আছে, তাহলে 12 দিনে 24 ঘন্টা লেগেছে, কতদিন থেকে খাচ্ছি ভালো, শুধু তোমাদেরকে ভালো করে পড়াবো। দেখো বলছে মিনিং অফ কোম্পানি, কোম্পানি মানে কি, বলছে কোম্পানি হচ্ছে একটা অ্যাসোসিয়েশন পার্সন, মানে কি একটা হচ্ছে অ্যাসোসিয়েশন কি যৌথ ব্যক্তি, কোম্পানিকে একটা ব্যক্তি হিসাবে ধরা হয়, যেটাকে যৌথ বলা হয়, যৌথ মানে কি একত্রিত। 2 নম্বরে কি বলেছে, ইট হ্যাজ লিগ্যাল স্ট্যাটাস, ইট হ্যাজ লিগ্যাল স্ট্যাটাস, ইট হ্যাজ লিগ্যাল স্ট্যাটাস, দাঁড়াও দেখো বলছে ইট হ্যাজ লিগ্যাল স্ট্যাটাস ইন্ডিপেন্ডেন্ট অফ ইটস ওনার, মানে এটা হচ্ছে একটা আইনি মর্যাদা, এর একটা আইনি মর্যাদা আছে, এবং যেটা কোম্পানির মালিকের থেকে আলাদা। 3 নম্বরে কি বলছে, কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল পারসন ক্রিয়েটেড বাই ল, কোম্পানি হচ্ছে একটা কৃত্রিম ব্যক্তি যেটা আইন দ্বারা তৈরি, কোম্পানি কি একটা কৃত্রিম ব্যক্তি যেটা আইন দ্বারা তৈরি, কোম্পানিকে ধরে নেওয়া হয় যে কোম্পানি একটা ব্যক্তি। তারপর দেখো বলছে হ্যাভিং সেপারেট এন্টিটি উইথ এ পারপিচুয়াল সাকসেশন, মানে কি এর একটা আলাদা অস্তিত্ব আছে, এন্টিটি মানে কি আলাদা অস্তিত্ব, এবং ধরে নেওয়া হচ্ছে যে এটা অনন্তকাল ধরে চলবে, এই যে অস্তিত্বটা এইটা হচ্ছে অনন্তকাল ধরে চলবে, এটা কোনোদিন শেষ হয়ে যাবে না, এবং এর একটা কমন সিল আছে, স্ট্যাম্প আছে, কমন স্ট্যাম্প, ঠিক আছে, যে এর একটা স্ট্যাম্প এর একটা স্ট্যাম্প এরকম নয়, এর একটাই কমন স্ট্যাম্প আছে যেটা সবাই মারবে। বলো কে বুঝতে পারোনি বলো। রিপ্লাই করো, রিপ্লাই ফার্স্ট। হ্যাঁ স্যার, ঠিক আছে। একদম ঠিক আছে, এখন মাত্র 19 জন, আর আসবে না, ঘুমাচ্ছে সব, ঘুমাচ্ছে, এই জিনিসগুলো কোথায় পাবে না, বইয়ে তো খুঁজে পাবে না গো, এলে ভালো না এলে আরো। দেখো তারপর আমরা কি বলছি, 2 নম্বর স্লাইড মানে 1 নম্বর স্লাইডের দ্বিতীয় বলছে কাইন্ডস অফ কোম্পানি, অর্থাৎ কোম্পানির শ্রেণীবিভাগ বলছে, কোম্পানিকে ক ভাগে আমরা ভাগ করতে পারি। দেখো প্রধানত কোম্পানিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, ভালো করে দেখে নাও। বলছে 1% কোম্পানি, ওপিসি, এক মালিকানা কোম্পানি, ঠিক আছে, যে কোম্পানিতে একটাই লোক থাকবে। দেখো only a natural person who is an Indian citizen and resident in India can incorporate an OPC, মানে বলছে যে যে ব্যক্তি একটা ন্যাচারাল মানে কি সাধারণ ব্যক্তি, যে ভারতের নাগরিক, হু ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, যে হচ্ছে ভারতের নাগরিক, এবং যে ভারতের রেসিডেন্ট, তোমরা আগে পড়েছিলে, আমি আবার পড়াবো, যে কি বলে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটাকে কি বলে বাংলাতে, তোমার হচ্ছে আবাসিক কি আবাসিক নয়, মানে বলছে যে ভারতের আবাসিক সে এই কোম্পানি তৈরি করতে পারে। এক মালিকানা কোম্পানি মানে কি বললাম, যে কোম্পানিতে একটাই মালিক,
বা একটাই ব্যক্তি যে কোম্পানি তৈরি করবে তাকে বলছে এক মালিকানা কোম্পানি। এই এক মালিকানা কোম্পানি কে তৈরি করতে পারে? একজন সাধারণ ব্যক্তি যে ভারতের নাগরিক এবং যে ভারতের আবাসিক, এবং সে এই কোম্পানি তৈরি করতে পারে। এক মালিকানা কোম্পানি গেল। তারপর বলছে প্রাইভেট প্রাইভেট কোম্পানি। দেখো প্রাইভেট কোম্পানি কাকে বলে? বলছে যে কোম্পানিতে মিনিমাম দুজন ব্যক্তি থাকবে এবং ম্যাক্সিমাম 200 জন ব্যক্তি, মানে কি মেম্বার, কোম্পানির মালিক বা মেম্বার। যে কোম্পানিতে মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 200 জন, এবং যে কোম্পানিতে মিনিমাম পেড আপ ক্যাপিটাল 1 লাখ টাকার কম হলে হবে না। মিনিমাম পেড আপ ক্যাপিটাল। এবার বলবে পেড আপ ক্যাপিটাল কি, সেটা পরের স্লাইডে আমি পরিষ্কারভাবে ক্যাপিটালের যখন শ্রেণীবিভাগ পড়াবো তখন পড়াবো পেড আপ ক্যাপিটাল কি। দেখো মিনিমাম পেড আপ ক্যাপিটাল 1 লাখ, মিনিমাম মেম্বার 2 জন, ম্যাক্সিমাম মেম্বার 200 জন, এবং যেটা কি যার রেস্ট্রিকশন আছে, রাইট মানে কি রেস্ট্রিকশন অফ রাইট অফ ইটস মেম্বার টু ট্রান্সফার শেয়ার, মানে যে মালিকগুলো আছে বা যে মেম্বারগুলো আছে তাদের তো একটা শেয়ার আছে, তাদের মধ্যে একটা রেস্ট্রিকশন মানে বাধা আছে যে তারাই শেয়ার থেকে ট্রান্সফার করতে পারবে না। সেই ধরনের কোম্পানিকে বলছে প্রাইভেট কোম্পানি। আবার বলছি প্রাইভেট কোম্পানি কাকে বলে? যে কোম্পানিতে মিনিমাম 2 জন মেম্বার, ম্যাক্সিমাম 200 জন মেম্বার, যে কোম্পানিতে মিনিমাম পেড আপ ক্যাপিটাল 1 লাখ, এবং যে কোম্পানিতে একটা বাধা আছে তাদের মেম্বারদের মধ্যে শেয়ারটাকে ট্রান্সফার করা, মানে ট্রান্সফার করতে পারবে না, এখানে একটা বাধা দেওয়া আছে, মানে রেস্ট্রিকশন আছে, সেই কোম্পানিকে আমরা বলবো প্রাইভেট কোম্পানি। তারপর চলে এসো পাবলিক কোম্পানি। তারপর চলে এসো স্যার প্রাইভেটে তো বলো। ব্যাংকিং ক্ষেত্রে আমি এখানে প্রাইভেট কোম্পানি তো ব্যাংকিং ক্ষেত্রে ম্যাক্সিমাম 10 জন আর অব্যাংকিং ক্ষেত্রে 20 জন। কোনটা? এটা ব্যাংকিং কোম্পানি আমি বলছি না তোমাকে এখন। ব্যাংকিং কোম্পানি আবার আলাদা রুলস আছে, আমি এখানে লিখে দিয়েছি। প্রাইভেট লিমিটেড যেটা ম্যাক্সিমাম 20 জন আর অব্যাংকিং এ 10 জন ছিল না ওটা? হ্যাঁ সেটা তো আছে, ব্যাংকিং এর ক্ষেত্রে আছে। ব্যাংকিং ছাড়া কোম্পানিগুলো আমি বলছি তোমাকে, তোমাদের সিলেবাসে ব্যাংকিং কোম্পানি নেই। তুমি যেটা বলেছো ঠিক বলেছো। আর যে অব্যাংকিং বলছো না, সেটা আগের নিয়ম ছিল তোমার, এখন নিয়মটা চেঞ্জ হয়েছে। এখন নিয়ম চেঞ্জ হয়েছে, এটা তো রিসেন্ট নিয়ম। ঠিক আছে ঠিক আছে। দেখো তারপর বলছে পাবলিক কোম্পানি। পাবলিক কোম্পানি কাকে বলে? যে কোম্পানিতে মিনিমাম হচ্ছে 7 জন মেম্বার আর ম্যাক্সিমাম কোনো লিমিট নেই, যত খুশি মেম্বার হতে পারে, এবং যেই কোম্পানিতে পেড আপ ক্যাপিটাল মিনিমাম হতে হবে 5 লাখ, 5 লাখ টাকার কম হলে হবে না, এবং যে কোম্পানিতে শেয়ার ট্রান্সফারের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নেই, যে যত খুশি শেয়ার ট্রান্সফার করতে পারে একে অপরের মধ্যে বা অন্য লোককে, সেই কোম্পানিকে বলছে পাবলিক কোম্পানি। বলো কাইন্ড অফ কোম্পানি কে বুঝতে পারোনি? রিপ্লাই করো। বোঝা গেছে স্যার। চলো নেক্সট বলছে ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স বা বৈশিষ্ট্য বা নেচার, যাই খুশি বলো, কোম্পানির নেচার, ফিচার্স, বৈশিষ্ট্য যাই বলো, সেগুলো কি কি। দেখো এই যে সংজ্ঞাটা আমি দিয়েছিলাম তোমাদের, মিনিং কাকে বলে দিয়েছিলাম, ওখানের মধ্যেই সমস্ত কিছু ঢুকে আছে। দেখো বলছে হচ্ছে ইনকর্পোরেশন। ইনকর্পোরেশন মানে কি গো? নিবন্ধন করা কোম্পানিকে, কোম্পানি যে আইন আছে সে আইনে নিবন্ধিত হতে হবে, মানে নামটা রেজিস্ট্রেশন করতে হবে, এইটাকে বলছে ইনকর্পোরেশন। মানে কোম্পানি অবশ্যই কোম্পানি অ্যাক্ট অনুযায়ী ইনকর্পোরেশন বা নিবন্ধিত হতে হবে। 2 নম্বর বলছে সেপারেট লিগেল এন্টিটি, কোম্পানির আলাদা একটা অস্তিত্ব আছে, ব্যক্তি কোম্পানির মালিক এবং কোম্পানি দুটো আলাদা ব্যক্তি। তারপর বলছে লিমিটেড লাইবিলিটি। দেখো অনেকেই লিমিটেড লাইবিলিটি ব্যাপারটা জানো না। লিমিটেড লাইবিলিটি মানে ধরো কোম্পানি যদি কোনোদিন উঠে যায়, ধরো তুমি কোম্পানির মালিক, কোম্পানি যদি কোনোদিন উঠে যায়, কোম্পানির যারা পাওনাদার
তারা এসে কোম্পানিকে ধরবে যে আমাকে টাকা দাও, তোমার বাড়িতে গিয়ে তোমাকে টাকা দেওয়া করবে না। তার মানে কি একটা লিমিট আছে, তোমার যতটা অংশ ওই কোম্পানিতে বা যতটা শেয়ার কিনেছো সেই ততটা টাকাই তোমাকে দিতে হবে, তোমার ঘর বাড়ি বিক্রি করে টাকা দিতে হবে না। পার্টনারশিপ আর কোম্পানির মধ্যে এটাই হচ্ছে তফাৎ। পার্টনারশিপে হচ্ছে লাইবিলিটি হচ্ছে আনলিমিটেড, মানে পার্টনারশিপ ফার্ম যদি কোনোদিন উঠে যায় তোমার পাওনাদাররা ঘরে চলে আসবে, আইনের রাস্তা ধরে তোমাদের ঘর বিটে বিক্রি করে ওদের ধার শোধ করতে হবে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে তোমার জমি জায়গা বিক্রি করতে হবে না, কোম্পানির যা সম্পত্তি আছে কোম্পানির নামে যা আছে সেইগুলো বিক্রি করে যতটুকু হবে ততটুকুই শোধ করতে হবে। তাতে পাওনাদারদের যদি মিটবে না মেটবে, কিন্তু কখনোই পাওনাদাররা তোমার ঘরে যেতে পারবে না। এটাই বলছে একটা লিমিট আছে, লিমিটেড লাইবিলিটি। তারপরে বলছে পারপিচুয়াল এক্সিস্টেন্স, মানে কি, মানে ওর অস্তিত্বটা অনন্তকালের জন্য। পারপিচুয়াল মানে অনন্তকাল ওর অস্তিত্ব, এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, মানে কোম্পানি অনন্তকাল ধরে চলবে। তারপর বলছে ট্রান্সফার অফ শেয়ার। কোম্পানি, দেখো শেয়ার মার্কেটের নাম নিশ্চয়ই শুনেছো, যখন শেয়ার মার্কেটে কেনাবেচা হয় যে মালিক সে অন্যজনকে বিক্রি করতে পারে, আমি কিনলাম আমি আবার অন্যজনকে বিক্রি করতে পারলাম, মানে শেয়ারটা ট্রান্সফার হতে থাকে সব সময়। তারপর কি বলছে, সেপারেশন অফ ম্যানেজমেন্ট ফ্রম ওনারশিপ। কোম্পানির যে ম্যানেজমেন্ট আছে তার মালিকের থেকে সে আলাদা, মানে ম্যানেজমেন্ট নিজের মতো করে কাজ করবে, ম্যানেজমেন্টের যে রুলস সেই রুলস ওয়াইজ কাজ করবে, মালিক কি বললো না বললো কেউ শুনবে না, মালিককে বরং ম্যানেজমেন্টের কথা মতো চলতে হবে। তারপর বলেছে কমন সিল, আগেই বলে দিয়েছে একটা কমন সিল থাকবে। বলো কে বুঝতে পারোনি বলো। এই যে তিনটে জিনিস পড়ালাম, কোম্পানি কাকে বলে, কোম্পানি কত রকমের হয়, কোম্পানির বৈশিষ্ট্য, কে বুঝতে পারোনি বলো, তাড়াতাড়ি বলো। স্যার পার্টনারশিপে পার্টনারশিপ বিজনেসে ম্যাক্সিমাম 20 জন আর ব্যাংকিং ক্ষেত্রে 10 জন। কি বলছো, কি বলছো বলো। পার্টনারশিপ বিজনেসে ম্যাক্সিমাম আমি মেম্বার তোমাদেরকে 20 পার্টনারশিপ জন পড়াচ্ছি, আর ব্যাংকিং ক্ষেত্রে। আমি তোমাদেরকে পার্টনারশিপ পড়াচ্ছি, না না, ওটাই জিজ্ঞাসা করছি। কি গো, যেটা পড়াচ্ছি সেটা দেখো। কোম্পানি পড়তে পড়তে হঠাৎ করে যে পার্টনারশিপে চলে যাও কি হয়। না স্যার, ওটা ওই প্রাইভেট লিমিটেড মেম্বারটার জন্য জিজ্ঞাসা করছিলাম, ওটা ভুল বললাম, কোনটা আমি ভুল হবে। বললাম। না না, আমি স্যার জিজ্ঞাসা করছি যে আমি যেটা বলছিলাম ওটা পার্টনারশিপের হবে, আর এখন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে 200 জন হয়েছে, তো ওটা কি পার্টনারশিপ বিজনেস? না, ভালো করে দেখো, আমি যেটা বলছি তোমাকে একদম রিসেন্ট ঘটনা বলছি, তুমি কোথাও পড়েছো আমি জানি না, সেটা তুমি ভালো করে দেখে নেবে একবার। এই যেগুলো বললাম এইগুলোর মধ্যে কেউ বুঝতে পারোনি নাকি বলো, রিপ্লাই করো, সবাই রিপ্লাই করো। 24 জন আছো, রিপ্লাই করো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তারপর দেখো, তারপর দেখো হ্যাঁ স্যার, চলে আসছে বুঝতে পেরেছি। শেয়ার, শেয়ারে ঢুকে যাচ্ছে। দেখো কোম্পানি যে অ্যাক্ট আছে, কোম্পানি অ্যাক্ট 2013, কোম্পানি অ্যাক্ট 2013-তে কোম্পানির শেয়ার সম্পর্কে বলেছে। কি বলেছে দেখো, অ্যাকর্ডিং টু দ্য সেকশন 284, মানে কোম্পানি অ্যাক্ট 2013-এর সেকশন 284 এই অনুযায়ী বলছে শেয়ার কাকে বলে, হোয়াট ডু মিন বাই শেয়ার। একদম ওখানে রুলেতেই এই সংজ্ঞাটা বলা আছে, অন্য কোনো জায়গায় নেই, রুলেতে বলা আছে শেয়ার মিনস এ শেয়ার ইন দ্য শেয়ার ক্যাপিটাল অফ এ কোম্পানি। এর মানে হচ্ছে শেয়ার মানে বা শেয়ার হলো কোনো একটা কোম্পানির যে শেয়ার ক্যাপিটাল তার অংশ। কি বললাম, শেয়ার হলো একটা শেয়ার ক্যাপিটাল আছে তার একটা ছোট অংশ, সেটা কি বলছে শেয়ার। ধরো তোমার টোটাল কোম্পানিতে এতটা শেয়ার ক্যাপিটাল আছে, এতটা কত না 10,000 শেয়ার ক্যাপিটাল আছে,
তার মধ্যে তুমি কিনেছো এই একটুখানি, কত, 100টা। তোমার শেয়ার কত? এই 100টা হচ্ছে তোমার শেয়ার, আর বাকিটা এখনো 990টা, মানে 9900টা অন্যজনের আছে। তাহলে কোম্পানি অ্যাক্ট 2013 এর সেকশন 284 এ বলা আছে, 284 এ বলা আছে শেয়ার হলো কোনো কোম্পানির টোটাল যে শেয়ার ক্যাপিটালের তার একটা অংশ, এটা হলো শেয়ার। তারপর বলছে টাইপস অফ শেয়ার। দেখো এখানে সেকশন 43 তে শেয়ারের টাইপস এর সংক্রান্ত কথা বলেছে। যে সেকশন আছে 43, সেখানে বলেছে শেয়ার মানে হচ্ছে প্রেফারেন্স শেয়ার আর ইকুইটি শেয়ার। কোম্পানি অ্যাক্ট 2013 43 সেকশনে বলেছে শেয়ার প্রধানত দুটো, একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার, একটা হচ্ছে ইকুইটি শেয়ার। এবার দেখো এখানে চলে এসো, প্রেফারেন্স শেয়ার কাকে বলে, ইকুইটি শেয়ার কাকে বলে, সব পড়াবো আস্তে আস্তে, পরের স্লাইডে আসবে। দেখো তারপর বলছে মিনিং অফ শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল মানে কি? বলছে শেয়ার ক্যাপিটাল ইজ দ্য ক্যাপিটাল হুইচ এ কোম্পানি ক্যান রেজ অর হ্যাজ রেজড বাই ইস্যু অফ শেয়ার। বলছে শেয়ার ক্যাপিটাল হলো এমন একটা ক্যাপিটাল যেটা কোম্পানি ইস্যুর মাধ্যমে আদায় করতে পারে বা সংগ্রহ করে। কোম্পানি শেয়ার ইস্যু করলো, সেই কোম্পানির শেয়ার ইস্যু করার মাধ্যমে যেটা সংগ্রহ করে কোম্পানি, সেটাকে বলছে শেয়ার ক্যাপিটাল। এরপর বলছে শেয়ারের শ্রেণী বিভাগ। শেয়ারকে আমরা ক ভাগে ভাগ করতে পারি? দেখো শেয়ারকে মেনলি আমরা এখানে 6টা ভাগে ভাগ করছি। প্রত্যেকটা জিনিসকে ভালো করে পড়ো। যদি কম্পিউটারে তোমাদের পরীক্ষা হয়, অঙ্ক তো হবে না, সব কটা শর্ট কোশ্চেনের মাধ্যমে হবে। এখানটা যদি বুঝতে পারো 100% উত্তর দিতে পারবে। কারণ এই যে মেটেরিয়ালটা পুরোটা হচ্ছে নেট সেট, কলেজে পিএইচডি করার যে এন্ট্রান্স পরীক্ষা হয় রেড বা নেট সেট, তার জন্য বানানো। সেখান থেকে পড়ানো মানে ওখানে শুধু মাল্টিপল চয়েস কোশ্চেন হয়, মানে একদম গভীরে যে না বুঝতে পারলে তুমি একটা উত্তরও করতে পারবে না। তা তোমাদের যদি মাল্টিপল চয়েস কোশ্চেন দেয় তাহলে ইজিলি তোমরা করতে পারবে। দেখো প্রথম বলছে শেয়ার ক্যাপিটালকে আমরা 6টা ভাগে ভাগ করি। প্রথমেই বলছে অথরাইজ ক্যাপিটাল। অথরাইজ ক্যাপিটাল মানে যখন কোনো কোম্পানি তৈরি হয়, তৈরি হওয়ার সময় যখন কোম্পানি রেজিস্ট্রেশন করতে যায়, রেজিস্ট্রেশন করার সময় বলতে হয় যে আমার কোম্পানির ম্যাক্সিমাম ক্যাপিটাল কত হবে। যদি বলে ম্যাক্সিমাম ক্যাপিটাল হবে 10 লাখ, যদি ওই কোম্পানি তৈরির সময় বলা থাকে ম্যাক্সিমাম ক্যাপিটাল 10 লাখ, তাহলে অথরাইজ ক্যাপিটালও হবে 10 লাখ। কোম্পানি তৈরির সময় যতটা ম্যাক্সিমাম আমার কোম্পানির ক্যাপিটাল হবে বলে উল্লেখ করা থাকে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে, সেইটাকে বলছে অথরাইজ ক্যাপিটাল। তারপর বলছে ইস্যুড ক্যাপিটাল। এই যে অথরাইজ ক্যাপিটাল হলো, ইস্যুড ক্যাপিটাল এর সমান হতে পারে বা এর থেকে কম হতে পারে, কখনো ওই অথরাইজ ক্যাপিটালের বেশি ইস্যু ক্যাপিটাল হবে না। তার মানে কি, ধরো তুমি বললে আমি এতটা ক্যাপিটাল আমার কোম্পানির হবে, এবার তুমি ইস্যু করতে চলেছো, তুমি কি সবটা ইস্যু করবে বা কম করবে? কখনো বেশি করতে পারবে না। এই 10 লাখের মধ্যে তুমি ধরো কথাই বলছি ইস্যু করলে 5 লাখ, তাহলে এই ইস্যু ক্যাপিটাল হয়ে গেল 5 লাখ। যত পরিমাণ ক্যাপিটাল কোম্পানি মার্কেটে ইস্যু করে আদায় করে, শেয়ার ইস্যু করে আদায় করে, তাকে বলছে ইস্যুড ক্যাপিটাল। যত পরিমাণ ক্যাপিটাল বা টাকা কোম্পানি শেয়ার ইস্যুর মাধ্যমে আদায় করে তাকে বলা হয় ইস্যুড ক্যাপিটাল। তারপর হচ্ছে সাবস্ক্রাইব ক্যাপিটাল। তুমি তো ইস্যু করে দিলে হচ্ছে 50,000, 5 লাখ ক্যাপিটাল। এবার সবাই কি তোমার শেয়ার কিনতে চাইবে? এখানে দুটো ঘটতে পারে, একটা হচ্ছে তোমাকে কম লোক শেয়ার কিনতে চাইবে অথবা বেশি লোক কিনতে চাইবে। যদি কোনো কারণে কম শেয়ারের জন্য অ্যাপ্লাই করে, সাবস্ক্রাইব মানে কি, তোমার কোম্পানির শেয়ার কিনতে ইচ্ছুক কতগুলো ব্যক্তি, তারা তোমাকে লিখে পাঠায় আমরা এই শেয়ার কিনবো, এই শেয়ার কিনবো। তো যতগুলো শেয়ার লোক কিনতে চাইছে তোমার, তাকে বলছে সাবস্ক্রাইব ক্যাপিটাল। যারা তোমার শেয়ার ইস্যু করেছিলে, সেই ইস্যু করা শেয়ার যারা কিনতে চাইছে বা তোমার শেয়ার কেনার জন্য অ্যাপ্লাই করেছে, সেইগুলোকে বলছে
ইস্যু সাবস্ক্রাইব ক্যাপিটাল। ধরো তুমি 5 লাখ ইস্যু করেছিলে, 3 লাখ অ্যাপ্লাই করলো, 3 লাখ, তা 3 লাখটা হয়ে গেল সাবস্ক্রাইব ক্যাপিটাল। তারপর বলছে কল্ড আপ ক্যাপিটাল, তুমি ইস্যু মানে সাবস্ক্রাইব করে দিয়েছো 3 লাখ, তোমার এখন সব টাকা দরকার নেই, তুমি ইনস্টলমেন্টের মাধ্যমে আদায় করবে। ফার্স্ট ইনস্টলমেন্ট মানে অ্যাপ্লিকেশন মানি, সেকেন্ড ইনস্টলমেন্ট মানে অ্যালটমেন্ট মানি, তারপর হচ্ছে ফার্স্ট কল, ফাইনাল কল, এইভাবে চলতে থাকবে। তা তুমি যতটা টাকা আদায় করেছো, তুমি সাবস্ক্রাইব মানে কি, আদায় করবো বলে ঠিক করে নিয়েছো যে আমি এতজন লোককে অধিকার দিলাম আমার শেয়ার কেন, সেটা হচ্ছে সাবস্ক্রাইব হলো। তারপর বলছে তুমি যতটা টাকা আদায় করেছো সেইটাকে বলছে কল, মানে ডেকেছো যে আমাকে টাকা দাও, যতটা পরিমাণে টাকা চেয়েছো সেইটাকে বলছে কল আপ। ধরা যাক 2 লাখ, 2 লাখ হচ্ছে কল আপ। এরপর তুমি কল আপ করে দিলে, সবাই যে টাকা দেবে তার কোনো মানে নেই, কেউ প্রথম কিস্তি দিয়ে তারপর আর দেয় না, কোথাও চলে গেছে বা মারা গেছে বা মনে হয়েছে না এই কোম্পানি ভালো নয়, এই কোম্পানি আর শেয়ার কিনবো না। তাহলে যতটা পেড মানে কি, তোমাকে শেয়ার হোল্ডাররা যতটা সুদ পেড করবে সেটাকে বলছে পেড আপ ক্যাপিটাল। ধরো তার মধ্যে করলো 1,80,000, 20,000 করলো না, তাহলে 1,80,000 হচ্ছে পেড আপ ক্যাপিটাল। তারপর বলছে রিজার্ভ ক্যাপিটাল, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য। রিজার্ভ ক্যাপিটাল মানে এমন একটা ক্যাপিটাল, কি বললাম, রিজার্ভ ক্যাপিটাল মানে এমন একটা ক্যাপিটাল কোম্পানি যেটা রিজার্ভ করে রেখে দেয় যে ইমার্জেন্সি সিচুয়েশনে আমি ওটাকে আদায় করব বা ডাকবো। ওই ক্যাপিটালটাকে কোম্পানি ডাকে না, কখনো চায় না শেয়ার হোল্ডারের কাছ থেকে, চুপচাপ রেখে দেয় যে যখন আমার কোম্পানির বিপদ হবে, ধরো কোম্পানি কোনোদিন উঠে যাচ্ছে, সেই খরচা মেটাতে হবে, টাকা নেই, তখন ওই ক্যাপিটালটাকে বাজারে ছাড়বে, সে টাকা আদায় করবে, এটাকে বলছে রিজার্ভ ক্যাপিটাল। বলো এবার কে বুঝতে পারোনি? রিপ্লাই ফার্স্ট। স্যার বলছিলাম রিজার্ভ ক্যাপিটাল আর ক্যাপিটাল রিজার্ভের মধ্যে অবশ্যই কি পার্থক্য পার্থক্য? আছে, অবশ্যই স্যার একটু বলছি। বলুন না। রিজার্ভ ক্যাপিটাল কি বললাম, তুমি যে ক্যাপিটালটাকে ইস্যু করছো, শেয়ারটাকে ইস্যু করে টাকা আদায় করছো, তো এমন একটা শেয়ার তুমি রেখে দিয়েছো, ইস্যু করছো না, কোম্পানি যখন বিপদ হবে তখন সেটাকে ইস্যু করে আদায় করবে টাকা, এটা হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল। আর ক্যাপিটাল রিজার্ভ মানে তুমি কোনো একটা ক্যাপিটালকে বিক্রি করলে, বিক্রি করে সেই টাকাটা পেলে, যে প্রফিটটা হলো, সেই প্রফিটটা তুমি ভাগ না করে সঞ্চয় করে রেখে দিচ্ছ, পরে আবার অন্য কিছু ক্যাপিটাল কিনবে তুমি, সেটাকে হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে যদি লাভ হয়, সেই লাভের টাকাটা যদি তুমি সঞ্চয় করে রেখে দাও, সেটাকে বলছে ক্যাপিটাল রিজার্ভ। আর রিজার্ভ ক্যাপিটাল মনে হচ্ছে শেয়ারের ব্যাপার, শেয়ার ইস্যু করার সময় তুমি যে শেয়ারটা এখন ইস্যু করছো না, পরে যখন তোমার কোম্পানি এমার্জেন্সি সিচুয়েশন হবে তখন বাজারে ছেড়ে সেটাকে আদায় করবে, সেটাকে বলছে রিজার্ভ ক্যাপিটাল। বলো রিপ্লাই ফার্স্ট, কে কোনটা বুঝতে পারোনি? অনেকেই পড়েছো কিন্তু এইভাবে পড়েছো নাকি আমি জানি না। বলো গো, সব ঘুমিয়ে গেলে নাকি? না স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো বুঝতে পেরেছো, আমি তো কেউ রিপ্লাই দিচ্ছে না গো। ঠিক আছে স্যার। একদম হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ठीक है, चलो नेक्स्ट। চলো এরপর চলে আসছে টাইপস অফ প্রেফারেন্স শেয়ার, ওইটা যেটা গেল সেটা হচ্ছে ইকুইটি শেয়ারের কেস, এবার হচ্ছে প্রেফারেন্স শেয়ার। দেখো তার আগে কিছু আছে দেখি আরেকবার, না দেখো বলছে প্রেফারেন্স শেয়ার, প্রেফারেন্স শেয়ারকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথম বলছে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। আচ্ছা আমাকে কেউ একজন বলো কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার কি, দেখি কে জানো কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার কি, কে বলবে? যে জানো সে মাইক অন করে বলো। যদি জানো বলো, যদি না জানো বলো জানি না।
জানি কেউ না জানো স্যার। না? স্যার কেউ মনে জানো না? পড়ছে না। জানি না স্যার। দেখো ভালো করে মন দিয়ে বোঝো। ধরো 2017-18 বছরে তোমার যা প্রফিট হয়েছিল সেই প্রফিটের অংশ তুমি তো শেয়ার হোল্ডারদেরকে দেবে, প্রেফারেন্স শেয়ার হোল্ডারকেও দেবে। দেখা যাচ্ছিল যে তোমার কোম্পানিতে কোনো প্রফিট হয়নি সেই বছর কোনো কারণে, তাই ইকুইটি শেয়ার দিকে তো টাকা দিতেই পারোনি, কিন্তু প্রেফারেন্স শেয়ার দিকেও কোনো ডিভিডেন্ড দিতে পারোনি। ঠিক আছে, প্রেফারেন্স শেয়ার হোল্ডার দিকেও কোনো ডিভিডেন্ড দিতে পারোনি। পরের বছর বলতে তোমার চলে এলো কত, 2018-19। 18-19-এ যে তোমার অনেক প্রফিট হয়েছে। তা তোমার দু রকম সিচুয়েশন হতে পারে, একটা হচ্ছে কিউমুলেটিভ আর একটা হচ্ছে নন কিউমুলেটিভ। কিউমুলেটিভ মানে কি, আগের বছরে যখন তুমি প্রেফারেন্স শেয়ার হোল্ডার দিকে ডিভিডেন্ড দাওনি, এবছর কি করলে, এবছরের ডিভিডেন্ডটা তো দেবেই, প্লাস আগের বছরের ডিভিডেন্ডটাও দেবে। এই দুটোকে যোগ করে তুমি এই বছর পেমেন্ট করবে, তাদেরকে ডিভিডেন্ড দেবে। এরকম যদি অধিকার থাকে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের, তখন তাকে বলছে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। আর যদি না থাকে তাকে বলছে নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। বলো, কে বুঝতে পারোনি বলো। দেখো কি বললাম, হ্যাঁ, স্যার ঠিক বুঝতে আছে। পেরেছি স্যার। দেখো 2017-18-তে তোমার কোম্পানির কোনো কারণে প্রফিট খারাপ হয়েছিল বা প্রফিট হয়নি, লস হয়েছিল। তা লস হলে তো তুমি আর প্রেফারেন্স শেয়ার হোল্ডার দিকে ডিভিডেন্ড দিতে পারবে না, ইকুইটি শেয়ার হোল্ডার তো পাবেই না, প্রেফারেন্স শেয়ার হোল্ডারও কোথা পাবে, তোমার লাভই হয় না তো তুমি ডিভিডেন্ড দেবে কি করে। তা তুমি তাদেরকে ওই বছর ডিভিডেন্ড দিতে পারোনি। পরের বছর এসে দেখা গেল যে তোমার কোম্পানিতে হিউজ লাভ হয়েছে, তখন কি করবে, তুমি প্রেফারেন্স শেয়ার হোল্ডার দিকে তো ডিভিডেন্ড দেবে, কিন্তু আগের বছর যে দাওনি সেই টাকাটাও কি দেবে। যদি হ্যাঁ দাও, এবছরের সঙ্গে আগের বছরেরটাও যদি যোগ করে দাও, কিউমুলেটিভ মানে কি যোগ, এই বছর প্লাস আর বছরেরটা দুটোকে একসঙ্গে একত্রিত করে যদি দাও, তখন বলছে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। আর যদি না দাও, না মানে কি, ওরকম কন্ডিশন থাকে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের, যে যদি এরকম কোনো সিচুয়েশন আসে যে কোনো একটা বছর ডিভিডেন্ড দিতে পারলাম না, পরের বছর একত্রিত হয়ে দিয়ে দেবো, তখন তাকে বলছে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। আর যদি এরকম কোনো নিয়ম না থাকে, তখন তাকে বলছে নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। বলো। বুঝতে পেরেছি। ওকে, সবাই ঘুমিয়ে গেলে নাকি ও? না স্যার। এই ক্লাসের কত দাম যখন বুঝবে যারা উঁচু লেভেলে যাবে। আমরা এখন পড়তে এসে বুঝতে পাই আমাদেরকে স্যাররা কিছুই পড়ায়নি, আমরা বলছি কি ভুল করেছি। তখন যদি একটু ভালো করে পড়তাম তাহলে কত কাজে দিত। তখন শুধু দুটো অঙ্ক করে পরীক্ষার গাদা গাদা নাম্বার পেয়ে গেছি। চলো তারপর, সবাই ভাবে থিওরিটা কি দরকার, থিওরিটা অনেক দরকার। দেখো তারপর বলছে পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার আর হচ্ছে নন পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার। দেখো পার্টিসিপেটিং মানে কি, কিছু কিছু শেয়ার হোল্ডারদের এমন একটা ব্যাপার আছে, মানে অধিকার আছে, যারা প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের তো ডিভিডেন্ডটা পাবেই, তার সঙ্গে ইকুইটি শেয়ারদের সঙ্গেও ডিভিডেন্ড পাবে। প্রেফারেন্স শেয়ারের ক্ষমতা বলে তারা প্রেফারেন্স ডিভিডেন্ড পেলো, পেপ ডিভিডেন্ড বলে ওটাকে। আর যে ইকুইটি শেয়ার হোল্ডাররা যে ডিভিডেন্ড পাচ্ছে তাদের সঙ্গেও আবার পাবে টাকা। এরকম যদি হয় তখন তাকে বলা হয় পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার। আর যদি এরকম ঘটনা না হয় তখন তাকে বলে নন পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার। তারপর বলছে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার আর হচ্ছে নন বা ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার। রিডিমেবল প্রেফারেন্স শেয়ার মানে কি, একটা নির্দিষ্ট টাইমের পর প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের টাকা ফেরত দেবে, দিয়ে শেয়ারগুলোকে তুমি নিয়ে নেবে। মানে একটা নির্দিষ্ট টাইমের পর যদি তুমি তাদেরকে শোধ করে দাও টাকা, যে তাদের অধিকারটা কেটে নিলাম, যে টাকা শোধ করে দিলাম, যে আমি আবার শেয়ারটা ফিরে নিয়ে নিলাম, এটাকে বলছে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। আর যদি প্রেফারেন্স শেয়ারে এরকম ক্ষমতা থাকে যে কোনোদিন শোধ হবে না, যতদিন কোম্পানি থাকবে প্রেফারেন্স শেয়ারও ততদিনই থাকবে, তখন বলছে নন রিডিমেবল বা ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার। তারপর বলছে কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার আর নন কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার। কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার মানে একটা নির্দিষ্ট টাইমের পর যদি প্রেফারেন্স শেয়ারটা ইকুইটি শেয়ারে কনভার্ট হয়ে যায়, একটা নির্দিষ্ট টাইমের পর যদি প্রেফারেন্স শেয়ারটা ইকুইটি শেয়ারে কনভার্ট হয়ে যায়,
তখন তাকে বলছে কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার। আর যদি সেটা না হয় তখন তাকে বলবে নন কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার। বলো প্রেফারেন্স শেয়ারের শ্রেণীবিভাগ কে বোঝনি? রিপ্লাই করো, পরে তাকে ঘুবো। রিপ্লাই ফার্স্ট, পরের ধাপে যেতে হবে। যদি বলো বুঝে গেছো পরের ধাপে যাব, যদি বলো বোঝনি আবার বলবো। কি হলো গো, কেউ নাই নাকি? স্যার আবার রিপিট করুন। সবগুলো না স্যার প্রথমে দুটো বাদে। দেখো বলছে পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার। পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার মানে যদি শেয়ার হোল্ডাররা বা যারা শেয়ার হোল্ডার আছে তারা তো তাদের প্রেফারেন্স শেয়ারের ডিভিডেন্ড পাবে। ডিভিডেন্ড মানে কি লাভ, লাভের অংশ। মানে কোম্পানি যখন লাভ হবে তখন ইকুইটি শেয়ার দিকে তাদের লাভের অংশ দেবে, প্রেফারেন্স শেয়ারকে তাদের লাভের অংশ দেবে। প্রেফারেন্স শেয়াররা তাদের প্রেফারেন্স শেয়ারের ক্ষমতায় লাভের অংশ একটু পেলো, এবং যখন ইকুইটি শেয়ার দিকে আবার লাভের অংশ দেবে তখন তাদেরও ভাগ বসাবে। ঠিক আছে? যেমন দেখবে গ্রামে অনেক জায়গায় হয়, প্রথম কি করলো, বললো বাচ্চাদিকে প্রথম বললো খাইয়ে দাও, তো বাচ্চাদিকে প্রথম বসে খেয়ে নিল, খাইয়ে দিল, সব বাচ্চাদের খাওয়া হয়ে গেল। তারপর বড়দেরকে খাওয়াতে বসেছে, দেখবে সেই বাচ্চাগুলো তাদের মা বা বাবার সঙ্গে বসে আবার খাচ্ছে। মানে একবার তাদের ছোট ছেলেদের ক্ষমতার জন্য তারা একবার খেলো বাচ্চাগুলো, আবার মা বাবা যখন খাচ্ছে তাদের সঙ্গে বসেও আবার খাচ্ছে। তাহলে দুবার খেলো না, তার মানে একবার নিজেরা খেলো, আবার পার্টিসিপেট করলো বাবাদের সঙ্গে খাওয়ার জন্য। তো সেটাকে বলছে পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার। আর নন পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার মানে যদি ওরকম ক্ষমতা না থাকে, শুধু যখন নিজেদেরকে দিচ্ছে নিজেদেরটাই নিচ্ছে, আবার হচ্ছে যখন ইকুইটি শেয়ার দিকে দেবে তখন আর নেবে না। তারপর বলছে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, একটা নির্দিষ্ট টাইমের পর প্রেফারেন্স শেয়ারের টাকা শোধ করে দেবে, দিয়ে সেই শেয়ারটাকে কোম্পানি ফেরত নিয়ে নেবে, এটাকে বলছে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। আর যদি এরকম না থাকে যে কোনোদিন টাকা শোধ হবে না, যতদিন কোম্পানি বাঁচবে ততদিন তোকে প্রেফারেন্স শেয়ারটা কিনেই থাকতে হবে, তাকে বলছে নন রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। তারপর বলছে কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার। কনভার্টেবল মানে কি একটা নির্দিষ্ট টাইমের পর যেটা তুমি প্রেফারেন্স শেয়ারটাকে ইকুইটি শেয়ারে কনভার্ট করে দেবে, প্রেফারেন্স শেয়ারটাকে ইকুইটি শেয়ারে কনভার্ট করে দেবে, তাকে বলছে কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার। আর একটা হচ্ছে নন কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার, মানে যদি কনভার্ট করা না যায় বা স্থানান্তর করা না যায় তখন তাকে বলছে নন কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার। চলো তারপর বলছে শেয়ার ইস্যু। বলছে এ কোম্পানি মে ইস্যু শেয়ার ইন এনি অফ দ্য ফলোইং ওয়ে। একটা কোম্পানি দুটো ভাবে কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে। একটা কি বলছে, শেয়ার ইস্যু করলো টাকা দিয়ে, এই যে পাবলিক শেয়ার ইস্যু অফ শেয়ার, পাবলিককে শেয়ার ইস্যু করলো দিয়ে টাকা নিল, এটা একটা হতে পারে। আর একটা বলছে ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ, তুমি ইস্যু করছো কিন্তু ক্যাশ নয়, তার জন্য কোনো অ্যাসেট নিচ্ছ, এরকম যদি ঘটনা হয় তখন বলে ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ, মানে ক্যাশ ছাড়া যদি কোনো শেয়ার ইস্যু করা হয় তখন তাকে বলছে ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। তারপর চলে এসো, বলছে টার্ম অফ ইস্যু অফ শেয়ার। ইস্যু অফ শেয়ার কেমন ভাবে আমি ইস্যু করতে পারি? প্রথম বলছে 1 নম্বর বলছে অ্যাট পার। বলছে অ্যাট পারে আমি ইস্যু করতে পারি। ধরো শেয়ারটার দাম 10 টাকা, আমি 10 টাকা দিয়ে ইস্যু করলাম, তখন তাকে বলছে অ্যাট পার। তারপর বলছে অ্যাট প্রিমিয়াম, শেয়ারটার দাম 10 টাকা, আমি 10 টাকার থেকে বেশি 11 বা 12 টাকা ইস্যু করলাম, তখন তাকে বলছে অ্যাট প্রিমিয়াম। এখানে দেখো শেয়ার অ্যাট পার কখন হয় সেটা বলে দিয়েছে। বলছে হোয়েন এ কোম্পানি ইস্যুড শেয়ার অ্যাট এ প্রাইস ইকুয়াল টু দ্য ফেস ভ্যালু, যখন কোনো কোম্পানি তার যে ফেস ভ্যালু আছে সেই ফেস ভ্যালুতে যদি শেয়ার ইস্যু করে তখন তাকে বলছে শেয়ার ইস্যু অ্যাট পার। এখানে একটা নোট দিয়ে দিয়েছে, দেখো নোটে কি বলছে, যে সেকশন 53 কোম্পানি অ্যাক্ট সেকশন 53 তে বলে দিয়েছে যে কোনো কোম্পানি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারবে না, শুধুমাত্র সোয়েট ইকুইটি ইস্যু ছাড়া। মানে একমাত্র যখন সোয়েট ইকুইটি শেয়ার ইস্যু করবে তখন সে ডিসকাউন্টে ইস্যু করতে পারে, বাকি কোনো ক্ষেত্রে কোম্পানি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারবে না। আগে ছিল ডিসকাউন্টে পারতো, কিন্তু কোম্পানি অ্যাক্ট 2013
সেকশন 53 তে বলেছে কোনো কোম্পানি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারবে না, হয় তাকে পারে ইস্যু করতে হবে, নয় তাকে প্রিমিয়ামে ইস্যু করতে হবে। শুধুমাত্র সোয়েট ইকুইটি ইস্যু করার সময় সে ডিসকাউন্টে ইস্যু করতে পারে। এবার তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে, স্যার সোয়েট ইকুইটি কি? সোয়েট ইকুইটি মানে ধরো কোম্পানির যারা ডাইরেক্টর, মানে কোম্পানিকে যারা চালায়, অথবা কোম্পানির যারা এমপ্লয়ি, তারা ধরো কোম্পানিতে কোনো একটা ভালো কাজ করেছে, কাজ করার জন্য কোম্পানি তাদেরকে টাকা দেবে, খুশি হয়ে বকশিস দেবে, তো ক্যাশ না দিয়ে কিছু শেয়ার দিয়ে দিল, তখন তাকে বলছে সোয়েট ইকুইটি। কোম্পানির ডাইরেক্টর আর এমপ্লয়ি এই দুজনকেই শুধু দেবে। কোম্পানির ডাইরেক্টর মানে যারা কোম্পানি চালায়, উপরতলায় থাকে মালিক ধরনের জিনিস যারা, তাদের, অথবা এবং কোম্পানি হচ্ছে এমপ্লয়ি যারা কাজ করে, তারা যদি কোনো ভালো কাজ করে, তার জন্য কোম্পানির প্রফিট হলো, কোম্পানি খুশি হয়ে তাদেরকে কিছু দেয়, সেইটাকে যদি দেয় ফ্রিতে দিচ্ছে কি সোয়েট ইকুইটি। ঠিক আছে, এইটাকে বলছে সোয়েট ইকুইটি। সোয়েট ইকুইটিটা কি? এটা অনেক সময় ফ্রিতে দেয়, অনেক সময় কম টাকায় দেয়। বলছে ঠিক আছে 10 টাকা দাম, তো তোমাকে শেয়ারটা দিলাম, তুমি 5 টাকা আমাকে দাও, এইটাকে বলছে সোয়েট ইকুইটি। বলো কে বুঝেছো না বোঝেনি? এ তলার দিকটা কে বুঝতে পারোনি বলো, রিপ্লাই করো, পরে তারপর এগোবো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তারপর দেখো the issue price of the share is generally received by the company in installment। মানে কি, কোম্পানি যখন শেয়ার ইস্যু করে, সেই যে টাকাটা, সেই টাকাটা কোম্পানি ইনস্টলমেন্টে নিতে থাকে, ইনস্টলমেন্টে মানে ধাপে ধাপে, একবারে নেয় না। প্রথম দেখো ফার্স্ট ইনস্টলমেন্টের নাম কি? অ্যাপ্লিকেশন মানি। সেকেন্ড ইনস্টলমেন্টের নাম কি? অ্যালটমেন্ট মানি। থার্ড ইনস্টলমেন্টের নাম কি? ফার্স্ট কল মানি। ফোর্থ ইনস্টলমেন্টের নাম কি? সেকেন্ড এবং ফাইনাল কল মানি। এই হচ্ছে ব্যাপার। তারপর দেখো এখানে একটা নোট দিয়েছে, যেটা শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। বলছে দুটো কল, ধরো ফার্স্ট কল এবং ফাইনাল কল, এই যে দুটো কলের মধ্যে মিনিমাম গ্যাপ কত হওয়া দরকার? কি বলছে? মিনিমাম গ্যাপ কত হওয়া দরকার? বলছে অ্যাট লিস্ট 1 মান্থ, মানে 1 মাসের কম হলে হবে না, 1 মাস বা তার বেশি হতে হবে। ধরো তুমি যদি একটা শেয়ার ইস্যু করো, মানে ফার্স্ট কল দেখো 1/4/2020 ডেকেছো, তাহলে পরেরটা অবশ্যই তোমাকে ডাকতে হবে 2/5/2020। এর আগে তুমি ডাকতে পারবে না, তার মানে এই গ্যাপটা অবশ্যই 1 মাস হতে হবে। এটা হচ্ছে একটা ভালো শর্ট কোশ্চেন হতে পারে, যে দুটো কলের মাঝখানের গ্যাপ কত, 1 মাস, 2 মাস, 5 মাস, 15 দিন। জানলে ঢুক করে লিখে দেবে মিনিমাম 1 মাস হতে হবে, মানে অ্যাটলিস্ট মানে কি মিনিমাম 1 মাস, এবার তোমার তার বেশি হতে পারে। তারপর কি একটা নোট বলেছে, when the company make an offer to the public subscribe for the share first time। যখন কোনো কোম্পানি প্রথম শেয়ার ইস্যু করে, এই যে ফার্স্ট অ্যাপ্লিকেশন করলো, অ্যালটমেন্ট করলো, এটাকে বলছে প্রথম ইস্যু করা, মানে কোম্পানি নিজে প্রথম ইস্যু করছে, এটাকে বলে ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। এর মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। যদি বলা হয় যে কোম্পানি যদি প্রথম শেয়ার ইস্যু করে, তখন তাকে কি বলে? তাকে বলে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। ঠিক আছে, আর একটা শর্ট কোশ্চেন হতে পারে, এই যে শেয়ার গুলো হচ্ছে এই কোম্পানির শেয়ার সংক্রান্ত রুলস কে ঠিক করে, মানে কে দেখাশোনা করে? সেটা হচ্ছে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড ইন্ডিয়া, এসিবিআই, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি দেখাশোনা করে। এরপর যেটা আছে সেটা তোমরা সবাই জানো, জার্নাল এন্ট্রি আছে। এই জার্নাল এন্ট্রিগুলোকে ভালো করে আমি নোটসটা পাঠিয়ে দেবো, তোমরা পড়বে জার্নাল এন্ট্রিগুলো। এগুলো বোঝাবার কিছু নেই, তোমরা সবাই 11-12 করে এসেছো। যদি কারো অসুবিধা হয় অঙ্ক করার সময় বলে দেবো, ঠিক আছে? তা এর পরের দিন আমি অঙ্ক স্টার্ট করব। বলো এখান পর্যন্ত কে বুঝতে পারোনি বলো? প্রথম ইন্ট্রোডাকশন কোম্পানি সংক্রান্ত ডিটেলস থিওরি বলে দিলাম, কে বুঝতে পারোনি বলো?
স্যার এই পিডিএফটা পুরো এতে গ্রুপে অবশ্যই পাঠিয়ে দেবেন তো? পাঠাবো, প্লাস মানে আমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে থাকবে। তোমরা সবাই কি জানো ইউনিভার্সিটি ওয়েবসাইটে কোথায় থাকে? লিঙ্কটা একটু স্যার না স্যার বলে দিন স্যার। স্যার ইউনিভার্সিটি জানি না। দেখ, তারকেশ্বর কলেজের ইউনিভার্সিটিটা খুলবে, খোলার পর দেখবে ওখানে তোমার প্রত্যেকটা স্যারের নাম থাকে ফ্যাকাল্টিতে গিয়ে, অথবা তোমরা দেখবে যেখানে লেখা আছে ডিজিটাল ক্লাস, একটা জায়গায় দেখবে লেখা আছে ডিজিটাল ক্লাস, সেটা খুলবে, খোলার পর প্রত্যেক স্যারের নাম দেখাবে, সেখানে আমার নামটা খুঁজবে কোথায় আছে, আমার নামটাই গিয়ে ক্লিক করবে, আমার যত ক্লাস দেখবো সব ওখানে দেওয়া আছে, এবং এই যে ভিডিও এটা রেকর্ড করলাম, এই রেকর্ডেড ভিডিওটা ওখানে দিয়ে দেবো। রেকর্ডেড ভিডিওটা আমরা তোমাকে গ্রুপে দিচ্ছি না, কারণ হেড এখনো পারমিশন দেয়নি। যদি কোনোদিন বলে গ্রুপে দিতে, তখন রেকর্ডেড ভিডিওটাও গ্রুপে দেবো। তা না হলে আমি সবটা প্রত্যেকদিন ইউনিভার্সিটি সাইডে দিয়ে দিই। ওখানে গিয়ে তুমি দেখবে আমার প্রচুর ভিডিও আছে, সেখানে তুমি বুঝবে একটা একটা করে ক্লিক করে করে দেখবে মানে ইস্যু অফ শেয়ার নামটা পেয়ে যাবে, এবং ওখানে তোমার মেটেরিয়াল খুঁজবে, দেখবে ফিফথ সেম ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ফিফথ সেম থার্ড ইয়ার, দিয়ে ওখানে দেখবে ক্লিক করবে, করার পরে দেখবে তুমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর ইস্যু অফ শেয়ারটা পেয়ে যাবে। স্যার ওয়েবসাইটটা কিসে কি বলে সার্চ করব? কলেজ বলে সার্চ করবে। তোমাদের ওয়েবসাইট তোমরা জানো না, ভর্তি হচ্ছ, টাকা দিচ্ছ। আচ্ছা স্যার, ওই ওয়েবসাইটটাই যাবো তাই তো? আচ্ছা ঠিক আছে। বলো এখান পর্যন্ত কে বুঝতে পারোনি বলো? বলো গো। স্যার বুঝতে বোঝা গেছে পেরেছি সবাই স্যার। বুঝেছো ঠিকঠাক? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। শোনো, তাহলে তোমাদের এরপর ক্লাস আছে কবে? আবার বুধবার নাকি না বৃহস্পতিবার? বৃহস্পতিবার। বৃহস্পতিবারে যেমন রুটিন আছে সেই ওয়াইজ করাবো। আর আমার যেগুলো দায়িত্ব আছে, আমি আশা করছি সমস্ত দায়িত্বটা ঠিকঠাক পালন করব, তোমরা যদি থাকো সাথে। আর যদি ক্লাস না করো আর কি করে কি হয় বলো দেখি? ক্লাস যারা করছে না বলবে, তোমাদের কতগুলো ছেলে মোটামুটি? 50 জনের তো উপর আছে। হ্যাঁ স্যার এভারেজ 60 তাহলে এই যে 70 তো হবেই। 20 জন 22 জন করে প্রেজেন্ট থাকছো, তো এটা কি হবে বলো তো? তারা তো সব রসগোল্লা পাবে পরীক্ষায়, আমি তো নাম্বার দেবো না। তোমরা যারা ক্লাস করছো, যাদেরকে মেটেরিয়াল পাঠাচ্ছি, তারাই তো তোমরা এগুলো উত্তর করতে পারবে। এটা তো টিউশন বেস নয় যে টিউশনিতে পড়ে তা পরীক্ষা দিয়ে চলে এলাম, সেটা কিন্তু হবে না। এখন এখন কতদিন কলেজ খুলবে না তার ঠিক নেই। কলেজ যতক্ষণ না খুলছে ততক্ষণ পরীক্ষা হবে না। মমতা ব্যানার্জি তো কালকে বলেছে পুজোর আগে পরীক্ষা নেব, দরকার হয় অনলাইনেও নেব। বুঝেছো? মানে আমাদের পরীক্ষা সিক্স সেমের পরীক্ষা নেবে? ফোর্থ সেম পরীক্ষা হবে তোমাদের। সব ফোর্থ সেম হবে? পরীক্ষা ছাড়া কিছু ছাড় পাবে না। এখন ক্লাসটা স্টার্ট হয়েছে কারণ ইউজিসি বা হাইকোর্ট বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে যে প্রত্যেকটা ছেলের পরীক্ষা নিতে হবে। তাকে বই খুলে দাও, বই খুলে দিয়ে দুটো কোশ্চেন বলে দিয়ে লেখাও, তবু পরীক্ষা নিতে হবে। তোমাদের এখন ক্লাসটা চালু হচ্ছে ফিফথ সেম, কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তোমার পরীক্ষা নিতেই হবে, কোনো সেমিস্টারের পরীক্ষা ছাড়া হবে না। তার মানে স্যার ফিফথ সেম আগে হবে না, মানে ফিফথ সেমের আগেই হতে ফোর্থ পারে, সেম হয়ে সেটা যাবে? এখন পরে জানা যাবে। ফোর্থ সেম নিয়ে তোমরা চিন্তা করো না, যদি পরীক্ষা হয় তোমাদেরকে বলে দেওয়া হবে, দুটো চারটে কোশ্চেন দিয়ে দেওয়া হবে, সেই কোশ্চেনগুলো মুখস্থ করে পরীক্ষা দেবে। এখন কি হবে বলা যাবে ঠিক না, আছে। কিন্তু ফিফথ সেমটা ধরে রাখো তোমার অনলাইন পরীক্ষা হতে পারে, ধরে রাখতে বলেছি আমি। যদি হয় যারা ক্লাসে আসছে না তারা কিন্তু ভুগবে, তাদের একটা বছর নষ্ট হয়ে যাবে। স্যার ফোর্থ সেমটা তাহলে অনলাইন, স্যার ফোর্থ সেমটা তাহলে অনলাইনই হবে? যদি এখন তাড়াতাড়ি হয়, বা ধরো কেমন ঠিক আছে। সিস্টেম হতে পারে, অন্য অন্য জায়গায় হচ্ছে কি করে বলে দিই। ফোন করা হচ্ছে প্রত্যেক ছাত্রের, ঠিক রোল নাম্বার ওয়াইজ ফোন করা হচ্ছে, ফোন করে দুটো কোশ্চেন বলছে এই বইটা বের করো, বের করলো, দিয়ে একটা কোশ্চেন বললো, বলো দেখো তো ওইটা কত নাম্বার পাতায় আছে, তুমি খুঁজে বের করলে, দিয়ে বলো রিডিং পড়ো একবার, তুমি রিডিং পড়ে দিলে, তার মানে কি তোমার বইটা সম্পর্কে ধারণা হলো, কোথায় আছে তুমি বের করতে পারলে। এই যে তুমি রিডিং পড়লে মানে ওই জিনিসটা একবার বুঝলে,
এটাই হচ্ছে তোমার পরীক্ষা হয়ে গেল। এটাকে বলছে ওপেন বুক সিস্টেম পরীক্ষা। কি বলে? ওপেন বুক সিস্টেম। ওপেন বুক অনেক জায়গায় আছে, অনেক জায়গায় এখন পরীক্ষা। সিস্টেম আছে Yes. ওপেন বুক সিস্টেম এক্সাম। ঠিক আছে, নাও তাহলে আবার তোমাদের সঙ্গে বৃহস্পতিবার দেখা। স্যার বলছিলাম আমাদের যদি পরীক্ষা আমাদের এই অনলাইনে হবে, না হলে নিজেদের কলেজে হবে স্যার, বাইরে হবে না তো? না, বাইরে কোনো জায়গা হবে না। আরেকটা বলে তাহলে দিই, ঠিক আছে। তোমাদের রবিবার টাইম দেওয়া আছে? কোনো টাইম? হ্যাঁ, রবিবার তোমাদের হচ্ছে 5th সেমের অ্যাসাইনমেন্ট দেবো, ঠিক আছে? এই রবিবার তো স্যার দেবেন না বলেছিলেন। হ্যাঁ স্যার। মোটামুটি সব স্যারই বলছিল, আপনারটা ঠিক ঠিক আছে, জানা দেখা নেই। যাক। শোনো, আমার এ মনে স্যার হয় স্যার কি জানো তো, বলছিলেন। আমি যেটুকুন পড়ালাম সেইটুকুন যদি তোমাদেরকে কাজ দিই, তোমরা যদি একটু লেখাটা করো তাহলে তো তোমাদের হালকা হয়ে যাবে। নাহলে পরের সপ্তাহে যদি দিই, পরের সপ্তাহে দুটো ক্লাসে একসঙ্গে করতে গেলে চাপ হবে না? সত্যি তোমরা যা বলবে, তোমরা যদি বলো অ্যাসাইনমেন্ট করবো, আমি দেবো। হ্যাঁ স্যার ওটাই। স্যার আপনি যেটা ভালো বুঝবেন করবেন। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট আমি কি দেবো দেখো, বলে দিচ্ছি এখন থেকে। এই দুটো অ্যাসাইনমেন্ট থাকবে। একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর অ্যাসাইনমেন্ট, 3টে থাকবে টোটাল, তোমাদের 3টে পড়ালাম। একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, একটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আর একটা ট্যাক্স, তাই তো? ট্যাক্স তো নয় তোমাদের, অডিটিং। আমি যেটুকু পড়িয়েছি সেটুকুর মধ্যে কিছু না কিছু দেবো। আর তোমাদেরকে তো পিডিএফটা আমি পাঠালাম, ওইখান থেকে লিখে দিয়ে দেবে, ব্যাস। সবাই লিখে আমি একটা গ্রুপ বানিয়ে দেবো তোমাদের জন্য, আমার জন্য একটা স্পেশাল গ্রুপ। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ। আচ্ছা দাঁড়াও, WhatsApp group? তোমাদেরকে একটা জিনিস বলি আমি। কালকে তোমরা একটা ক্লাস করতে পারবে? গুগল হ্যাঁ, স্যার, হ্যাঁ স্যার, কোনো প্রবলেম নেই। গুগল ক্লাসরুমটা শেখাবো। গুগল ক্লাসরুম। কি স্যার? আচ্ছা আচ্ছা। গুগল হ্যাঁ, ক্লাসরুমটা স্যার। হলে কি বলতো, তোমাদেরকে খাটতে হবে না। এই যে আমি অ্যাসাইনমেন্ট গুলো পাঠাবো, সেখানে খুলবে, দেখে সব শর্ট কোশ্চেন দেওয়া আছে, খালি তোমরা টিক মারবে, সাবমিট করবে, টিক মারবে, সাবমিট করবে, আমার কাছে সব চলে আসবে। হ্যাঁ তাহলে স্যার, কালকে- এটাই ভালো হবে। কালকে শিখিয়ে দিন তাহলে স্যার ওটা। শোনো, কালকে তাহলে দুটোর কোন সময়। ক্লাস? দুটোর সময় কেন? আমি দুটো করবে না, সকালের দিকে করবে? হ্যাঁ স্যার, দুটোর সময় ভালো হবে। দুটো স্যার। হ্যাঁ স্যার স্যার দুটো, স্যার দুটো। মেসেজ করো কে কখন করতে চাইছো। দুটো হ্যাঁ, অপশন দুটোই আছে, ঠিক আছে, স্যার। একটা হচ্ছে 2টো, একটা হচ্ছে 11টা। মেসেজ করো হ্যাঁ স্যার দুটোই। চ্যাটে, এখানে স্যার, চ্যাটে দুটো, মেসেজ দুটো। করো, দেখে নিই। না স্যার দুটো চ্যাটে মেসেজ করে দাও ঝ্যাপ ঝ্যাপ করে। দুটো থেকে স্যার, যার দুটো দুটো থেকে। সে দুটো লেখো, যে 11টা সে 11টা লেখো। ভোট হোক। ভোট যেখানে 11টা একটা পেয়েছি, ভোট হোক। ভোট হোক দুটো। 11টাই দুটো, বলেছে, দুটো সবাই স্যার, দুটো দুটো। বলছে, ঠিক আছে, দুটোতে ভোট বেশি, আর কিছু করার নেই, নাও। আরো সত্যি সবাইকে বলে দেবে, জানো তো, যারা আছে, বলবে স্যার 2টো থেকে তোমাদেরকে গুগল ক্লাসরুম শেখাবো আমি, ওখানটা খুব ভালো জিনিস। আজকে এখান পর্যন্ত থাক, কাল 2টোর সময় দেখা হচ্ছে গুগল ক্লাসরুম নিয়ে। এই গুগল মিটিং হবে, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, লিঙ্কে আবার জয়েন করবে, দিয়ে শেখাবো। সব পেজেন্ট হয়ে যাবে, কোনো অ্যাপস ডাউনলোড ডাউনলোড এখন করো না, আমি শেখাবো, ধাপে ধাপে করবে তোমরা। ওটাই বলছি যে কোনো গুগল ক্লাসরুম অ্যাপস ডাউনলোড করতে হবে, কোনো ইন্ডিভিজুয়াল, ওটাই বলছি। দেখো গুগল ক্লাসরুম লিখতে, প্লে স্টোরে দিয়ে গুগল ক্লাসরুম লিখবে, দিয়ে দেখবে চলে আসবে। এই দেখো, মানুষের মাথার মতো একটা ছবি চলে আসবে, দেখতে পাচ্ছ? হ্যাঁ এইটাকে হ্যাঁ, স্যার, স্যার। ইনস্টল করে নেবে, দিয়ে ওটা মেল আইডি দিয়ে খুলতে হবে। হ্যাঁ, প্রত্যেকের মেল আইডি অবশ্যই চাই, না হবে না। মেল আইডি এবং পাসওয়ার্ড। তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, আমি লিঙ্ক পাঠাবো, সেই লিঙ্কটা খুলবে, তোমরা অটোমেটিক চ্যাট করে খুলে যাবে, সেখানে ঠিক আছে। কোশ্চেন থাকবে, কোশ্চেনগুলো ঝাড় করে উত্তর দেবে, পাঠিয়ে দেবে, অ্যাসাইনমেন্ট হয়ে গেল।
কালকে কি তাহলে স্যার, এটাই ভালো হবে। নাকি না অ্যাসাইনমেন্ট নেবেন? কালকে কি তাহলে ক্লাসটা নেবেন নাকি না, অ্যাসাইনমেন্ট কালকে শেখাবো, নেবেন? তাহলে কালকে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেবো না, পরের সপ্তাহে একবারে দিয়ে দেবো দুটো। কালকে ঠিক তোমাদেরকে আছে। ক্লাসরুমটা শিখিয়ে দিই। ভালো হবে স্যার। ঠিক আছে, নাও আজকে তাহলে ঠিক আছে। সবাই ঘুমাও ঠিক একটু, আছে। আমি একটু ঘুমিয়ে নিই, তারপর আবার 4:30 থেকে ক্লাস আছে। হ্যাঁ স্যার।